গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি হুমায়ুন আহমেদের অপেক্ষা। আজ থাকছে চতুর্থ পর্ব। সুরায়া আয়নার সামনে বসে আছে। তার চোখে মুখে হতভম্ব ভাব। আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে সিথির কাছের কিছু চুল তামাটে হয়ে আছে। কি ভয়ঙ্কর কথা! চুল পেকে যাচ্ছে, নাকি হলুদ টুলুদ জাতীয় কোনো রং লেগেছে? হলুদ রং লাগবে কিভাবে? কত বছর হলো সে রান্নাঘরে যায় না। সুরাইয়া তীক্ষ্ণ গলায় ডাকলেন, সুপ্রভা। সুপ্রভা দরজা ধরে দাঁড়ালো। সে আজ শখ করে তার মার শাড়ি পরেছে, নীল শাড়িতে সাদা সাদা বুটি। শাড়িটা যে এত সুন্দর আগে বোঝা যায়নি, পরার পর বোঝা যাচ্ছে। শাড়ি পরার জন্য তাকে এত বড় লাগছে যে মনেই হচ্ছে না যে তার বয়স মাত্র 13। মনে হচ্ছে তরুণী এক মেয়ে যে সুযোগ পেলেই সবার চোখ এড়িয়ে তার ছেলে বন্ধুর সঙ্গে টেলিফোনে গল্প করে। সুপ্রভা এমনিতেই দেখতে সুন্দর, শাড়ি পরায় আজ তাকে অন্যরকম সুন্দর লাগছে। একটু আগে মিতু তাকে দেখে বলেছে, সুপ্রভা খবরদার শাড়ি পরবি না, হিংসায় আমার শরীর জ্বলে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে দেখবি সারা গায়ে ফোসকা উঠে যাবে। সুরাইয়া মেয়েকে দেখে বলল, সুপ্রভা দেখ তো আমার মাথার চুল পেকে যাচ্ছে নাকি? সুপ্রভা বলল, হুঁ আবার কি ধরনের কথা? হয় বল হ্যাঁ, নয় বল না। চুল পেকেছে? সুপ্রভা ক্ষীণ গলায় বলল, হ্যাঁ। সুরাইয়া তীব্র গলায় বলল, চুল পাকবে কেন? এখনই কেন চুল পাকবে? সুপ্রভা এই প্রশ্নের কি জবাব দেবে বুঝতে পারছে না। চুল পেকে গেলে সে কি করবে? সে তো আর 100 বছরের পুরানো ঘি মায়ের মাথায় মাখিয়ে তার চুল পাকায়নি। এমনিতেই সে মায়ের ভয়ে অস্থির হয়ে থাকে। আজ সকাল থেকে ভয় বেশি লাগছে, কারণ বান্ধবীর জন্মদিনে যাবার কথা যখন বলা হয়েছে মা বিশ্রী করে তাকিয়েছেন, কিছু বলেননি। অথচ আগে ভাগে কথা ঠিক হয়ে আছে, সবাই দল বেঁধে শাড়ি পরে যাবে, রাতে ওই বাড়িতে থাকবে, সারা রাত গল্প করবে। তাদের বাড়িতে লেজার ডিস্ক প্লেয়ার আছে। সেই লেজার ডিস্কে ছবি দেখা হবে। যে ছবি দেখা হবে সেই ছবিও এনে রাখা হয়েছে, সাউন্ড অফ মিউজিক। শাড়ি পরেছিস কেন? সুপ্রভা খুবই অবাক হলো। সে মাকে জানিয়েই শাড়ি পরেছে। আলমিরা থেকে মা নিজেই শাড়ি বের করে দিয়েছেন। এখন হঠাৎ এই কথা কেন? শাড়ি পরার এসব ঢং কোত্থেকে শিখলি? তুই কোথায় আছিস তুই জানিস না? পরের বাড়িতে দাসীর মতো পড়ে আছিস। রং করতে লজ্জা লাগে না, বেহায়া মেয়ে? সুরাইয়া দম নেবার জন্য থামলেন। সুপ্রভা ভাবল এই ফাঁকে সে সরে যাবে, তবে এই কাজটা করাও ঠিক হবে না। সবচেয়ে ভালো হয় সে যদি মাকে রাগ ঝাড়ার পুরো সুযোগটা দেয়। ঢঙের মেয়ে, ঢং তো 16 আনার উপর 2 আনা 18 আনা শিখেছিস। যা শেখার তা তো শিখছিস না। অঙ্কে পেয়েছিস 11। এমন কোনো মেয়ে আছে যে অঙ্কে 11 পায়? বল, আছে কোনো মেয়ে? দে, কথার জবাব দে। চুপ করে থাকলে টেনে জিভ ছেড়ে ফেলব। সুপ্রভা মনে মনে মায়ের কথার জবাব দিল। এই কাজটা সে ভালো পারে। মা যখন প্রশ্ন করতে থাকেন তখন সে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে ঠিকই, তবে মনে মনে প্রতিটি প্রশ্নের জবাব দেয়। যে কোনো প্রশ্নই মা 3 বার 4 বার করে করেন। মার একই প্রশ্নের জবাব সুপ্রভা ভিন্ন ভিন্নভাবে দেয়। তার বেশ মজা লাগে। কি সার্কাসের সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? কথার জবাব দে। আছে কোনো মেয়ে যে অঙ্কে 11 পায়? সুপ্রভা মনে মনে বলল, হ্যাঁ মা, আছে। নন্দিতা বলে একটা মেয়ে আমাদের ক্লাসে আছে, সে পেয়েছে 9। তোমার যদি বিশ্বাস না হয় তুমি নন্দিতার কাছে টেলিফোন করে জেনে নিতে পারো। ওরা দারুণ বড় লোক, ওদের বাড়িতে 3টা টেলিফোন। নন্দিতাও আজ জন্মদিনে যাবে। নন্দিতা পরবে লাল সিল্কের শাড়ি, রাজশাহী সিল্ক। সেরিকালচার বোর্ডে তার এক মামা চাকরি করেন, তিনি এনে দিয়েছেন। সুরাইয়া বললেন, তুই এক্ষুনি শাড়ি খোল, বই খাতা নিয়ে বস, ইমনকে বল অঙ্ক দেখিয়ে দিতে। সুপ্রভা মনে মনে বলল, দুপুরবেলা বই নিয়ে বসবো কেন মা? ইমন ভাইয়াকেও অঙ্ক দেখিয়ে দিতে বলা যাবে না, তার জ্বর। সে বিছানায় শুয়ে কোকো করছে। শাড়ি খুলে ফেলতে বলছে, খুলে ফেলছি, কিন্তু কোন কাপড়টা পরবো তাও বলে দাও। যা পরবো সেটা নিয়েই তো তুমি কথা শোনাবে। এত কথা শুনতে কারো ভালো লাগে? বাবা যে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, আমার ধারণা তোমার কথা শুনে পালিয়ে গেছে। এবং সে নিশ্চয়ই লক্ষ্মী টাইপ কোনো একটা মেয়েকে বিয়ে করেছে, যে মেয়ে 10টা কথার উত্তরে একটা কথা বলে, তোমার মতো ক্যাটক্যাট করে না। সুপ্রভা মার সামনে থেকে সরে গেল। তাকে দেখে মনেও হবে না সে মনে দুঃখ পেয়েছে বা মন খারাপ করেছে, বরং মনে হবে একটু আগে তার মজার
একটা ঘটনা ঘটেছে, সেই আনন্দেই সে ঝলমল করছে। সুপ্রভা একতলায় মিতুর ঘরে ঢুকল। রাতে সে মিতুর সঙ্গে ঘুমায়। মিতুর ঘরটাই তার ঘর। মিতু আপার ঘরে থাকতে তার ভালোই লাগে, তবে আরও ভালো লাগতো যদি তার নিজের কোনো ঘর থাকতো। পুরো ঘরটা সে সাজাতো নিজের মতো করে। ঘরে খাট রাখতো না, নন্দিতার মতো মেঝেতে একটা ফোম বিছিয়ে রাখতো। নিজের একটা সিডি প্লেয়ার থাকতো, সারাক্ষণ গান শুনতো। মিতু কাঁচা কলার ভর্তা বানাচ্ছিল। কাঁচা কলা কুচি কুচি করে কেটে তার সঙ্গে তেঁতুল, কাঁচামরিচ, লবণ মিশিয়ে ভর্তা। কাঁচা কলার কষের সঙ্গে পরিমাণ মতো তেঁতুল মেশাতে পারলে অসাধারণ একটা জিনিস তৈরি হয়। তেঁতুলের পরিমাণ ঠিক করাটাই জটিল। বেশি হলেও ভালো লাগবে না, কম হলেও ভালো লাগবে না। যে কোনো ধরনের ভর্তা বানানোর ব্যাপারে মিতু মোটামুটি একজন বিশেষজ্ঞ। সুপ্রভা মিতুকে ডাকে, ভর্তা রানী। সুপ্রভা হাত বাড়িয়ে বলল, দেখি আপা কেমন হয়েছে। মিতু বিরক্ত গলায় বলল, আগে বানানো হোক, তারপর দেখবি। তুই যা, চট করে রান্নাঘর থেকে ধনেপাতা নিয়ে আয়। অল্প ধনেপাতা কষলে দিয়ে দিই। ধনেপাতা দিও না আপা, কলা ভর্তায় ধনেপাতার গন্ধ ভালো লাগে না। তোকে মাতব্বরি করতে হবে না, যা করতে বলছি কর। সুপ্রভা ধনেপাতা আনতে গেল। মিতু কি মনে করে যেন মুখ টিপে হাসল। সব মানুষের কিছু বিচিত্র স্বভাব আছে, মিতুরও আছে। তার বিচিত্র স্বভাবের একটা হচ্ছে, যখন একা থাকে তখনই সে মুখ টিপে হাসে। আশেপাশে কেউ থাকলেই সে গম্ভীর। তখন তাকে দেখলে মনে হবে কাজ ছাড়া সে কিছু বুঝে না। কাজের বাইরের সব কিছুই তার অপছন্দ। সুপ্রভা ধনেপাতা নিয়ে উপস্থিত হলো। মিতু বলল, ইমনের জ্বর কত জানিস? না। 104। আমি ঠিক করেছি ওর গায়ে পানি ভর্তি একটা কাপ ঘন্টা খানেক বসিয়ে রাখব। জ্বরের তাপে পানি গরম হবে, সেই পানি দিয়ে আমি চা বানিয়ে খাবো। সুপ্রভা খিলখিল করে হাসতে লাগলো। মিতু আপাকে এই জন্যই তার এত ভালো লাগে। গম্ভীর মুখে এমন মজার মজার কথা বলবে যে হাসতে হাসতে পেটে ব্যথা শুরু হয়। হাসি দেখে মিতু আপা আবার বিরক্ত হয়ে ধমক দেয়। কি আশ্চর্য মেয়ে, নিজেই হাসাবে আবার নিজেই ধমকাবে। সুপ্রভা, হাসি থামা। বিশ্রী শব্দ করে হাসছিস কিভাবে? তুই তো হায়না না, মানুষ। তোর হাসি শুনে মনে হচ্ছে একটা মহিলা হায়না হাসছে। হাসি বন্ধ কর। সুপ্রভা হাসি বন্ধ করতে চেষ্টা করছে, পারছে না। মিতু আপাকে দেখতে সুন্দর লাগছে। মিতু আপা কোনো রকম সাজগোজ করে না, অথচ তাকে দেখে মনে হয় সবসময় বাইরে যাবার জন্য সেজে আছে। সুপ্রভা, আয় একটা কাজ করি, ইমনের কাছে একটা উড়ো চিঠি পাঠাই। কি উড়ো চিঠি? প্রেমের চিঠি। কোনো একটা মেয়ে লিখেছে এরকম, ভুল বাংলায় আজে বাজে টাইপ। চিঠি পড়ে তোর আত্মা কেঁপে উঠবে। কাউকে বলতেও পারবে না, মুখ শুকনো করে ঘুরবে। আমরা দূর থেকে মজা দেখব। আইডিয়াটা কেমন? ভালো, খুব ভালো। চিঠিটা আমরা পোস্ট অফিস থেকে রেজিস্ট্রি করে পাঠাবো। চিঠিটা কে লিখবে? তুমি? তোমার হাতের লেখা তো চিনে ফেলবে। আমার 4-5 রকম হ্যান্ডরাইটিং আছে, চেনার কোনো উপায় নেই। তাহলে আপা চলো লিখে ফেলি। বললেই তো লিখে ফেলা যায় না, চিন্তা ভাবনা করে লিখতে হবে। রাতে লিখব। শুরুটা হবে কিভাবে জানিস? ওগো আমার প্রাণ পাখি বুলবুলি। সুপ্রভা আবারও খিলখিল করে হেসে উঠল। মিতু বিরক্ত গলায় বলল, বললাম না হায়নার মতো হাসবি না। হাসি আসলে কি করব? হাসি আসলে হাসি চেপে রাখবি। হাসলে মেয়েদের যত সুন্দর লাগে, হাসি চেপে রাখলে তার চেয়ে 10 গুণ বেশি সুন্দর লাগে। তোমাকে কে বলেছে? আমাকে কিছু বলতে হয় না, আমি হচ্ছি সব জানতা, সব কিছু জানি এবং ম্যানেজ মাস্টার, সব কিছু ম্যানেজ করতে পারি। তুমি কি মাকে বলে আমার বান্ধবীর বাসায় যাবার ব্যাপারটা ম্যানেজ করতে পারবে? আজ রাতে ওর বাসায় থাকার কথা। অবশ্যই ম্যানেজ করতে পারবো, আমার কাছে এটা কোনো ব্যাপার না। তাহলে তুমি আমাকে যাবার ব্যবস্থা করে দাও। আমি কেন করে দেব? তোর সমস্যা তুই দেখবি। সুপ্রভা মন খারাপ করা গলায় বলল, আপা আমার মাঝে মাঝে মনে হয় তুমি খুব কঠিন হৃদয়ের মহিলা। মিতু সহজ গলায় বলল, ভুল বললি, আমি কঠিন হৃদয়ের মেয়ে। এটা মাঝে মাঝে মনে হবার ব্যাপার না, সব সময় মনে হবার ব্যাপার। মিতু উঠে দাঁড়ালো। মিতুর সঙ্গে সঙ্গে সুপ্রভাও উঠে দাঁড়ালো। মিতু বিরক্ত গলায় বলল, তুই ছায়ার মতো সারাক্ষণ আমার সঙ্গে সঙ্গে থাকিস না তো? বিরক্ত লাগে। তুমি যাচ্ছ কোথায়? ছাদ পিছল হয়ে আছে আপা, ছাদে যেও না। রেলিং নেই ছাদে, ধপাস করে পড়বে। পড়ি যদি সেটা আমার সমস্যা, তোর সমস্যা না। মিতু ছাদের দিকেই যাচ্ছে। যাবার আগে সে ফুপুর সঙ্গে একটা কথা বলে যাবে বলে ঠিক করলো। শক্ত কিছু কথা। এই মহিলাকে তার ইদানিং অসহ্য বোধ হচ্ছে।
মুশকিল হচ্ছে আগ বাড়িয়ে কঠিন কথা শুরু করা যায় না। ফুপু তার সঙ্গে কখনো কঠিন কিছু বলেন না, বললে সুবিধা হতো, কোমর বেঁধে ঝগড়া করা যেত। সুরাইয়া মিতুকে দেখে সহজ গলায় বলল, কি ব্যাপার মিতু? মিতু বলল, কলার ভর্তা বানিয়েছি, খাবে? না। খেয়ে দেখো না, ভালো হয়েছে। ইচ্ছে করছে না। তোর ইউনিভার্সিটি কেমন লাগছে? ভালোও লাগছে না, মন্দও লাগছে না, সমান সমান লাগছে। আশ্চর্য, ওই দিন দেখেছি লাল হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছিস, আজ একেবারে ইউনিভার্সিটি। লাল হাফ প্যান্ট? হ্যাঁ, লাল হাফ প্যান্ট। আমার সব পরিষ্কার মনে আছে। আমাকে দেখে জিভ বের করে ভেঙচি কাটলি। তোমার পুরনো দিনের কথা খুব মনে থাকে, তাই না ফুপু? হ্যাঁ, মনে থাকে। ফুপু, তোমাকে একটা কথা বলার জন্য এসেছি। আমি তো কাউকেই কোনো অনুরোধ টনুরোধ করি না, তোমাকে করছি। কী অনুরোধ? সুপ্রভার এক বান্ধবীর জন্মদিন। সুপ্রভার খুব ইচ্ছা জন্মদিনে যায়, ওকে যেতে দাও। যেতে চাইলে যাবে, যেতে না দেবার কি আছে? রাতটা ওই বাড়িতে থাকবে, বান্ধবীরা মিলে হইচই গল্পগুজব করবে। সকালে চলে আসবে। আমি বিকালে দিয়ে আসবো, সকালে নিয়ে আসবো। কাল আমার ক্লাস নেই। ঠিক আছে। ফুপু, কলা ভর্তা একটু খেয়ে দেখো না, ভালো লাগবে। একটু মুখে দিলেই আরও খেতে চাইবে। সুরাইয়া খানিকটা ভর্তা হাতে নিলেন, তবে মুখে দিলেন না। মিতু চলে গেল ছাদে। সুপ্রভার অনুমতি এত সহজে আদায় হয়ে যাবে সে ভাবেনি। তার ধারণা ছিল অনেক যুক্তি টুক্তি দাঁড় করাতে হবে। আজ মনে হয় ফুপুর মনটা কোনো কারণে ভালো। ছাদে এখনও রেলিং দেয়া হয়নি। প্রতি বছর জামিলুর রহমান একবার করে বলেন, এই শীতে রেলিং দিয়ে দেব। খোলা ছাদ কখন কি হয়, শীত চলে যায়, রেলিং দেয়া হয় না। বর্ষার পানিতে শ্যাওলা পড়ে ছাদ পিছল হয়ে আছে, বুড়ো আঙ্গুল টিপে টিপে হাঁটতে হয়। যে কোনো মুহূর্তে ছাদ থেকে মাটিতে নেমে আসার সম্ভাবনা মাথায় নিয়ে হাঁটতে মিথুর অদ্ভুত ভালো লাগে। এটা এক ধরনের পাগলামি তো বটেই। মিতুর ধারণা সব মানুষের মধ্যে কিছু কিছু পাগলামি আছে, তার মধ্যেও আছে। এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। তার পাগলামি ক্ষতিকারক পাগলামি না। আজ সে ছাদে হাঁটাহাঁটি করল না, চিলেকোঠায় চলে গেল। জামিলুর রহমান সাহেব সিঁড়ির পাশে এই ঘরটা বানিয়েছিলেন বাড়ির চাকর বাকরদের থাকার জন্য। ঘরটা মিতু নিয়ে নিয়েছে। দুটা নাম্বারিং লক দিয়ে ঘরটা তালা দেয়া। দুটা তালা দেখে ধারণা হতে পারে ঘর ভর্তি মিতুর শখের জিনিসপত্র। আসলে ঘরটা প্রায় খালি। একটা চৌকি আছে, চৌকিতে পাটি পাতা, কোনো বালিশ নেই। চৌকির পাশে ছোট্ট টেবিল, টেবিলে কিছু খাতাপত্র, কয়েকটা বল পয়েন্ট, দুটা ফাউন্টেন পেন, কয়েকটা পেন্সিল। টেবিলের সঙ্গে কোনো চেয়ার নেই, কারণ চেয়ার বসানোর জায়গা নেই। মিতু চৌকিতে বসেই গুটগুট করে খাতায় কী সব লেখে, তবে বেশিরভাগ সময় দরজা বন্ধ করে চৌকিতে শুয়ে থাকে। মাথার কাছের ছোট্ট জানালা দিয়ে হু হু করে হাওয়া খোলে। জানালা দিয়ে আকাশ দেখা যায়, মনে হয় বাতাসটা আকাশ থেকে সরাসরি আসছে। আজ মিতু দরজা বন্ধ করে ইমনকে উড়ো চিঠি লিখতে বসল। রুল টানা কাগজে লিখলে ভালো হতো। এখানে রুল টানা কাগজ নেই, কিছু আনিয়ে রাখতে হবে। মিতুর চিঠিটা হলো এরকম, হে আমার প্রাণসখা বুলবুল, জানগো তোমাকে আমি প্রত্যহ কলেজে যাইতে দেখি এবং বড় ভালো লাগে। আই লাভ ইউ ভেরি ভেরি মাচ, টু মাচ, সো মেনি লাভ। তোমার সঙ্গে কবে আমার পরিচয় হইবে, আমি বড়ই নিঃসঙ্গ। এখানে নতুন আসিয়াছি, কাহারও সঙ্গে পরিচয় হয় নাই। আগে যেখানে ছিলাম সেখানে দুইটা অফার ছিল, তবে আমার পছন্দনীয় নহে। আমি দেখতে মোটামুটি সুন্দরী, তবে একটু শর্ট। হাই হিল পরলে বোঝা যায় না। সবাই বলে আমার চোখ খুবই সুন্দর। তুমি যেদিন বলিবে সেদিন আমার জীবন ধন্য হইবে। জানগো তুমি রাস্তা দিয়ে হাঁটার সময় কুঁজো হয়ে হাঁটো কেন? আমার বান্ধবীরা তোমাকে নিয়ে হাসাহাসি করে। তাহারা তোমাকে দেখাইয়া আমাকে বলে, ওই দেখ তোর কুঁজো বর যাচ্ছে। ঠাট্টা করিয়া বর বলিয়া, তবে ইনশাল্লাহ একদিন তুমি নিশ্চয়ই আমার বর হইবে, ইহা আমার বিশ্বাস। আই লাভ 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 ইউ 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 মেনি হান্ড্রেড কিস। এবার 50+30। বিদায়, ইয়োর ওয়াইফ এ। চিঠি শেষ করে মিতু অনেকক্ষণ খিলখিল করে হাসল। না, এই কাগজে চিঠি লিখলে হবে না, রুল টানা কাগজ আনতে হবে এবং আরও কাঁচা হাতে লিখতে হবে। চিঠি হাতে পেয়ে ইমনের মুখের ভাব কীরকম হবে কল্পনা করতেই ভালো লাগছে। আজই যদি চিঠিটা দেয়া যেত ভালো হতো। রেজিস্ট্রি করে পাঠালে চিঠি আস্তে আস্তে 7 দিনের মতো লাগবে। 7 দিন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, উপায় নেই। সুপ্রভা শাড়ি বদলেছে, এখন তাকে বাচ্চা একটা মেয়ে বলেই মনে হচ্ছে।
এখন মনে হচ্ছে শাড়ি না পরলেই তাকে ভালো দেখায়। সুরাইয়া বিছানায় আতশোয়া হয়ে খবরের কাগজ পড়ছিলেন। মেয়েকে দেখে কাগজ নামিয়ে বললেন, সুপ্রভা কাছে আয়। সুপ্রভা মার কাছে গেল। সে কিঞ্চিত আতঙ্কিত, যদিও আতঙ্কিত হবার মতো কিছু করেনি। শাড়ি খুলে ফেলতে বলা হয়েছে, সে তা করেছে। অঙ্ক নিয়ে বসা হয়নি। যার কাছে বসার কথা সে জ্বরে আধমরা হয়ে আছে, কাজেই তার পক্ষে কিছু যুক্তি আছে। বিকেলে তোর বন্ধুর বাড়িতে দাওয়াত? রাতে হুল্লোড় করার জন্য থেকে যাবার কথা? তুই যেতে চাচ্ছিস? সুপারিশের জন্য মিতুকে পিঠ ধরেছিস? হুল্লোড় করতে লজ্জা লাগে না? সুপ্রভা মনে মনে বলল, মোটেই লজ্জা লাগে না, বরং ভালো লাগে। ইচ্ছা করে সারাদিন হুল্লোড় করি। বাসা থেকে যদি বের হোস আমি তোর ঠ্যাং ভেঙে দেব। বদ মেয়ে কোথাকার, কত বড় সাহস পিঠ ধরেছে। পীরকে দিয়ে সুপারিশ করায়। আজ থেকে রাতে তুই আমার সঙ্গে ঘুমাবি। না, তোমার সঙ্গে ঘুমাবো না বলেই সুপ্রভা চমকে উঠল। তার ধারণা ছিল কথাগুলো সে মনে মনে বলেছে। এখন দেখা যাচ্ছে মনে মনে বলেনি, শব্দ করেই বলেছে। পেন্সিলে আঁকা ছবি পছন্দ না হলে রাবার দিয়ে ঘষে তুলে ফেলা যায়। অপছন্দের কথা মুছে ফেলার জন্য কোনো ব্যবস্থা নেই। থাকলে সুপ্রভার জন্য খুব ভালো হতো। সুরাইয়া বিছানা থেকে নেমে মেয়ের চুলের মুঠি ধরলেন, তারপরই দেয়ালে মাথা ঠুকে দিলেন। তীব্র যন্ত্রণায় সুপ্রভা কিছুক্ষণের জন্য চোখে অন্ধকার দেখল। তার কপালের চামড়া কেটে গেছে, গল গল করে রক্ত পড়ছে। সুরাইয়া মেয়েকে ছেড়ে দিলেন। তিনি রক্ত সহ্য করতে পারেন না। সুপ্রভা হাত দিয়ে কপাল চেপে ধরে বের হয়ে গেল। জামিলুর রহমান একতলার বারান্দায় চিন্তিত মুখে হাঁটাহাঁটি করছেন। সম্প্রতি তিনি ট্রান্সপোর্টের ব্যবসা শুরু করেছেন। তার কাছে খবর এসেছে তার একটা ট্রাক দাউদকান্দির কাছে এক মহিলাকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। ট্রাকের ড্রাইভার পলাতক। পুলিশ ট্রাক জব্দ করে থানায় নিয়ে গেছে। ট্রাক উদ্ধারের ব্যবস্থা করতে হবে। মামলা মোকদ্দমায় টাকা যাবে, নানান ঝামেলা। ট্রান্সপোর্টের ব্যবসায় তার আশাটা খুবই অনুচিত হয়েছে। বয়স হয়েছে, ব্যবসাপাতি এখন গুটিয়ে আনার সময়। তা না করে তিনি শুধু বাড়িয়েই চলেছেন। সুপ্রভাকে দেখে তিনি অবাক হয়ে বললেন, কি হয়েছে রে? সুপ্রভা বলল, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, মনে হয় কপাল ফেটে গেছে। সারাদিন আছিস দৌড়ের উপর, ব্যথা তো পাবি। দেখি হাত নামা, কপালের অবস্থা দেখি। সুপ্রভা হাত নামালো। জামিলুর রহমান আঁতকে উঠলেন, গম্ভীর গলায় বললেন, আয় আমার সঙ্গে, ডাক্তারের কাছে নিয়ে যাই। সুপ্রভা বাধ্য মেয়ের মতো বড় মামার পিছনে পিছনে রওনা হলো। জামিলুর রহমান সুপ্রভাকে পছন্দ করেন। শুধু পছন্দ না, বাড়াবাড়ি ধরনের পছন্দ। তিনি তার এই পছন্দের ব্যাপারটা সযত্নে গোপন রাখেন। সুপ্রভার সঙ্গে দেখা হলেই ধমকের সুরে কথা বলার চেষ্টা করেন। ভ্রু কুঁচকে তাকান। তারপরে মনে হয় হৃদয়ের গোপন ভালোবাসায় ব্যাপারটা ঠিক গোপন রাখতে পারেন না। খুব হাস্যকরভাবে মাঝে মাঝে তা প্রকাশ হয়ে পড়ে। তিনি তাতে অত্যন্ত অপ্রস্তুত বোধ করেন। সুপ্রভাও তার রসকসীন কাঠখোট্টা বড় মামাকে খুবই পছন্দ করে। যেদিন কোনো কারণে আগেই স্কুল ছুটি হয়ে যায়, সে অবধারিতভাবে চলে যায় তার বড় মামার পুরনো পল্টনের অফিসে। জামিলুর রহমান অসম্ভব বিরক্ত হয়ে বলেন, অফিসে কি? তুই অফিসে আসিস কেন? তোকে কতবার নিষেধ করেছি অফিসে আসতে। এক্ষুনি চলে যাব মামা। একা একা মেয়েদের এখানে সেখানে যাওয়া আমার অপছন্দ। তুই এসেছিস কিভাবে? রিকশায় না হেঁটে? হেঁটে। ফ্যানের নিচে বস। আর কোনো দিন যদি অফিসে আসিস আমি কিন্তু সত্যি সত্যি আছাড় দেব। আচ্ছা দিও। বড় মামা, কোক খাবো। কোক খাবার জন্য এসেছিস? আমার কাছ থেকে টাকা নিয়ে যাবি। এরপর থেকে স্কুলেই কোক কিনে খাবি, অফিসে আসবি না। আচ্ছা। জামিলুর রহমান বিরক্ত মুখে ভাগ্নিকে কোক এনে দেয়। আগে দোকান থেকে আনতে হতো, এখন আনাতে হয় না। সুপ্রভা মাঝে মাঝে অফিসে এসে কোক খেতে চায়। শুধুমাত্র এই কারণে তিনি অফিসের জন্য একটা ফ্রিজ কিনেছেন। ফ্রিজে ভর্তি কোকের ক্যান। স্নেহ, মমতা, ভালোবাসা, এই ব্যাপারগুলো আসলেই খুব অদ্ভুত। কোনো জাগতিক নিয়মকানুনের ভেতর এদের ফেলা যায় না। জামিলুর রহমান এই মেয়েটিকে কেন এত পছন্দ করেন তা তিনি নিজে কখনো বলতে পারবেন না। সুপ্রভার কপালে দুটো স্টিচ লাগলো। ফেরার পথে জামিলুর রহমান সারা পথ ভাগ্নিকে বকতে বকতে এলেন। বকা এবং উপদেশের কম্বিনেশন। সারাদিন ছোটাছুটি লাফালাফি করবি, ব্যথা তো পাবি। নিয়ম নীতির ভিতর চলতে হয় না? এত বড় যে পৃথিবী, সেও নিয়মের ভিতর দিয়ে চলে। সূর্যের চারদিকে একই পথে ঘোরে। পৃথিবী কি লাফালাফি ঝাপাঝাপি করে? সুপ্রভা বলল, মামা তুমি এত অদ্ভুত ধরনের কথা বলবে না তো, আমার হাসি আসছে। আমি কি পৃথিবী নাকি যে লাফালাফি ঝাপাঝাপি করব না? জামিলুর রহমানের ইচ্ছে করছে মেয়েটাকে কোনো ভালো উপহার কিনে দিতে, যাতে তার মনটা খুশি হয়।
কাজটা করতে লজ্জা পাচ্ছেন। কিছু কিছু মানুষ স্নেহ এবং ভালোবাসাকে চরিত্রের বিরাট দুর্বলতা মনে করেন। সেই দুর্বলতা প্রকাশিত হয়ে পড়লে তাদের লজ্জার সীমা থাকে না। মিতু বলল, কিরে, তোর কপালে ব্যান্ডেজ কেন? সুপ্রভা হাসি মুখে বলল, কপাল ফাটিয়ে ফেলেছি, এই জন্য কপালে ব্যান্ডেজ। কপাল ফাটালি কিভাবে? সিঁড়ি দিয়ে নামছি, হঠাৎ রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম। ফাটা কপাল নিয়ে জন্মদিনে যাচ্ছিস? যাচ্ছি না আপা। যাচ্ছিস না? না। মাথায় ব্যান্ডেজ নিয়ে জন্মদিনে যাবার দরকার কি? মিতু এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ তীক্ষ্ণ, ভুরু কুঁচকে আছে, মনে হচ্ছে সে রেগে যাচ্ছে। সুপ্রভা বলল, এইভাবে তাকিয়ে আছো কেন? মিতু বলল, সুপ্রভা, তুই আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না। কেউ মিথ্যা কথা বললে আমি সঙ্গে সঙ্গে টের পাই। এখন বল, কপাল কিভাবে ফাটলো? মা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ধাক্কা দিলেন কেন? বান্ধবীর জন্মদিনে যেতে চাচ্ছিলাম, এই জন্য। এই কারণে জন্মদিনে যেতে চাচ্ছিস না? কাপড় পর, আমি তোকে দিয়ে আসবো। আপা থাক, আমার এখন যেতে ইচ্ছে করছে না। কোনো কথা না, আমি যেতে বলছি, তুই যাবি। আপা শোনো, মা পরে বিরাট ঝামেলা করবে। করুক ঝামেলা। আপা প্লিজ, আমি যাব না। সুপ্রভা, তুই আমার সঙ্গে ভবিষ্যতে আর কোনো দিন কথা বলবি না, এবং অবশ্যই রাতে আমার সঙ্গে ঘুমোবি না। সুপ্রভা তাকিয়ে রইল। মিতু এখনও একদৃষ্টিতে তাকিয়ে আছে। রাগে এখন তার শরীর কাঁপতে শুরু করেছে। সুপ্রভা বুঝতে পারছে না মিতু আপা এত অল্পেতে এমন রেগে যায় কেন। সুপ্রভা, জি? আমার ঘর থেকে তোর বালিশ জিনিসপত্র সরিয়ে নিয়ে যা। আমি ঠাট্টা করছি না, আই মিন ইট। তোমার সঙ্গে কথাও বলতে পারবো না? না। লাস্ট একটা প্রশ্ন কি করতে পারি? ভাইয়াকে যে একটা উড়ো চিঠি দেবার কথা ছিল, সেই চিঠিটা কি লেখা হয়েছে? মিতু প্রশ্নের জবাব না দিয়ে চলে গেল। সুপ্রভার খুব মন খারাপ লাগছে। রাতে মার সঙ্গে ঘুমোতে হবে ভাবতেই জ্বর এসে যাচ্ছে। ঠিক সন্ধ্যার আগে আগে ইমনের ঘুম ভাঙল। বিকেলে ঘাম দিয়ে তার জ্বর সেরেছে। সকাল থেকে কিছু খায়নি, খিদেও হয়নি। জ্বর সারার সঙ্গে সঙ্গে খিদেয় পেট মোচড়াতে লাগলো। গরম ভাত, ডিম ভাজা এবং শুকনো মরিচ ভাজা দিয়ে ভাত খেতে ইচ্ছে করল। সে যদি বিখ্যাত কোনো ব্যক্তি হতো তাহলে ইন্টারভিউতে জিজ্ঞেস করত, আপনার প্রিয় খাবার কি? সে বলতো, চিকন চালের গরম ভাত, নতুন আলু দিয়ে শিং মাছের ঝোল। সে বিখ্যাত কেউ নয়, ইচ্ছে করলেই সে তার পছন্দের খাবার খেতে পারে না। তার জ্বর এখন সেরেছে, প্রচণ্ড খিদে লেগেছে, উপায় নেই। বিকেলে এই বাড়িতে ভাত থাকে না। দুপুরের খাবার শেষ হলেই বাড়তি ভাতে পানি দিয়ে দেওয়া হয়। পরদিন সকালে 3টা কাজের মেয়ে নাস্তা হিসেবে পান্তা ভাত খায়। বিকেলে কাজের সময় তাদের কাছে চাইলেও তারা তার জন্য গরম ভাত রাঁধবে না। মিতুকে কি বলে দেখবে? মিতুকে বললে সে ড্রাইভার পাঠিয়ে শিং মাছ কিনে আনবে। অবশ্যই নাও আনতে পারে, মিতুর কোনো ঠিক ঠিকানা নেই। হয়তো বলবে, শিং মাছ খেতে হবে না, 1 গ্লাস দুধ খেয়ে শুয়ে থাকো। খিদে কমাবার জন্য ইমন পুরো 2 গ্লাস পানি খেয়ে ফেলল। পানিতে তিতকুটে স্বাদ, তার মানে জ্বর ভাব পুরো সারেনি। খালি পেটে পানি বেশি খেলে নেশা নেশা ভাব হয়, ঘুম পায়। ইমন আবারও শুয়ে পড়ল। বিছানার চাদর এবং কাঁথাটা বদলাতে পারলে ভালো হতো। চাদরে এবং কাঁথায় জ্বর জ্বর গন্ধ। অসুখ সেরে যাবার পরে অসুখের গন্ধ নিয়ে শুয়ে থাকলে ভালো লাগে না। যদি লাগে তাহলে বুঝতে হবে অসুখ সারেনি। ইমনের শুয়ে থাকতে ভালোই লাগছে। বৃষ্টির মতো ঝমঝম শব্দ হচ্ছে, অথচ বৃষ্টি হচ্ছে না। শব্দটা আসছে কোত্থেকে? ইমনের ঘরটা বেশ বড়, তবে ঘরটা তার একার না। জামিলুর রহমানের 2 ছেলে শোভন এবং টোকনের একই শোবার ঘর। শোভনকে আপাতত বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলে ঘরটা এখন ইমনের। 2 ভাইয়ের বয়স 25। যমজ হলেও এদের চেহারা এবং স্বভাব চরিত্র আলাদা। শোভন ঠান্ডা স্বভাবের, টোকন উগ্র। দুজন সারাক্ষণই একসঙ্গে থাকে। শোভনকে বের করে দেওয়া হয়েছে বলে টোকনও বের হয়ে গেছে। এরা জগন্নাথ কলেজে বাংলায় অনার্সে ভর্তি হয়ে কিছুদিন ক্লাস করেছিল। এখন কি করে বা কি করে না পুরোটাই রহস্যে ঘেরা। ইমন 2 ভাইকেই খুব পছন্দ করে। সে সব রাতে তারা থাকে না, সেই সব রাতে একা একা ঘুমোতে ইমনের একটুও ভয় ভয় লাগে। শোভনও কেন বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে ইমন জানে না। তার বড় মামা এক রাতে তার ঘরে এসে বলেছেন, শোভন যদি রাতে বিরাতে তার ঘরে থাকতে আসে আমাকে খবর দিবি, যত রাতই হোক আমাকে খবর দিবি। এই বাড়ির ত্রিসীমানায় তার আসা নিষিদ্ধ। ইমন শুধু হ্যাঁ সূচক মাথা কাত করেছে, বেশি কিছু জিজ্ঞেস করার সাহস তার হয়নি।
জামিলুর রহমান ইমনের ঘর থেকে শোভনের ঘরের খাটের তোষক চাদর সব সরিয়ে নিয়েছেন। শোভনের আলমিরা খুলেও জিনিসপত্র সরানো হয়েছে। টোকনের খাট বিছানা সব ঠিক আছে। ইমন শুয়ে আছে টোকনের খাটে। সন্ধ্যাবেলায় ইমনের ঘুম ভাঙল মশার কামড়ে। মশা কামড়ে তার মুখ ফুলিয়ে ফেলেছে। ঘর অন্ধকার, মনে হচ্ছে গভীর রাত। দরজা জানলা বন্ধ বলে বোঝাই যাচ্ছে না মাত্র সন্ধ্যা। গভীর রাত ভেবেই ইমনের একটু ভয় ভয় করতে লাগলো। তার বাথরুমে যাওয়া দরকার। খাট থেকে নেমে বাতি জ্বালিয়ে বাথরুমে যেতেই ভয় লাগছে। মনে হচ্ছে খাট থেকে নামলেই খাটের নিচ থেকে হামাগুড়ি দিয়ে কেউ একজন এসে শীতল হাতে তার দুপা জড়িয়ে ধরবে। এই ভয় শৈশবের ভয়। শৈশবের কিছু কিছু ভয় মানুষের সঙ্গে থেকে যায়। মানুষের বয়স বাড়ে, শৈশবের অনেক কিছুই তাকে ছেড়ে যায়, ভয়টা ছাড়ে না। ভয় পেলে অবধারিতভাবে ইমনের ছোট চাচার কথা মনে পড়ে যায়। ছোট চাচার সঙ্গে তার দেখা হয় না প্রায় 6 বছর। দাদির মৃত্যুর পরপর হুট করে তিনি একদিন চলে যান সিঙ্গাপুর, সেখান থেকে মালয়েশিয়া থেকে সুইডেন। তার শেষ পিকচার কার্ডটা সুইডেন থেকে পাঠানো। সুন্দরী নীল চোখা এক মেয়ে বরফ দিয়ে তুষার মানব বানাচ্ছে। পিকচার কার্ডের উল্টো দিকে এলোমেলো ভঙ্গিতে লেখা, ইমন, এখানে তেমন সুবিধা করতে পারছি না। স্পেনে এক বাঙালি পরিবার থাকে, তাদের সঙ্গে ভালো যোগাযোগ হয়েছে। তারা স্পেনে যেতে আমাকে উৎসাহিত করছেন। কি করব বুঝতে পারছি না। আমার সিদ্ধান্ত চিঠি দিয়ে জানাবো। সুইডেনের ঠিকানায় আপাতত কোনো চিঠি দিবি না, কারণ আমি আগামীকাল বাসা বদলাবো। সুপ্রভাকে আমার স্নেহ দিবি। সে কত বড় হয়েছে। ইতি তোর ছোট চাচা। ছোট চাচার কাছ থেকে আসা এই শেষ চিঠি। ইমনের ছোট চাচার কর্মকাণ্ডে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছেন সুরাইয়া। তিনি গম্ভীর গলায় এখন প্রায়ই বলেন, বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়া হচ্ছে তোদের বংশগত রোগ। তোর বাপ যেমন উধাও হয়েছে, তোর চাচাও তাই করেছে। তোদের পূর্বপুরুষের উদাহরণ খুঁজলে দেখবি তারাও এই কাণ্ড করেছে। তোদের গোষ্ঠীই হলো ভবঘুরের গোষ্ঠী। আমি যে গোড়া থেকেই বলছি তোদের বাবা ভালো আছে, যথাসময়ে উপস্থিত হবে, এই কথাটা প্রমাণ হলো তো। মাঝে মাঝে ইমনের মনে হয় মার কথা শেষটায় সত্যি সত্যি ফলে যাবে। কোনো এক গভীর রাতে বাবা এসে উপস্থিত হবেন। ইউনিভার্সিটির ভর্তি ফর্মে বাবার নাম লিখতে হয়। সেখানে সে লেখেনি মরহুম হাসানুজ্জামান। মরহুম শব্দ লিখতে তার ইচ্ছে করে না। বাবা যদি কোনোদিনই না ফেরে তাহলে হয়তো সে কোনোদিনই লিখতে পারবে না বাবা মরহুম হাসানুজ্জামান। ইমনের বয়স যখন 80 হয়ে যাবে তখন কি পারবে? না, তখনও পারবে না। অদ্ভুতভাবে একজন মরণশীল মানুষ অমর হয়ে যাচ্ছে। খুট করে দরজা খুলল। সুপ্রভা মাথা বের করে বলল, ভাইয়া, ঘর অন্ধকার করে বসে আছো কেন? জ্বর কমেছে? ইমন বলল, কিছু খাবে? খিদে লেগেছে? স্যুপ খাবে? স্যুপ? আমার জন্য বড় মামা স্যুপ আনিয়েছেন। আমার খেতে ইচ্ছে করছে না। তোমাকে গরম করে দেব? দে। ভাইয়া, তোমার মুখ কেমন যেন ফুলে লাল হয়ে আছে। মনে হয় হাম উঠেছে। হাম না, মশা কামড়েছে। বাতি কি নিভিয়ে দিয়ে যাব না জ্বালা থাকবে? জ্বালা থাকুক। মিতু আপা কি তোমার ঘরে এসেছিল? না। ইমন বোনের ব্যান্ডেজ করা কপাল দেখছে। এর মধ্যে একবারও জিজ্ঞেস করেনি কপালে কি হয়েছে। সুপ্রভার ধারণা তার মা যেমন অদ্ভুত, তার ভাইয়াও অদ্ভুত। জগতের কোনো কিছুতেই তার কিছু হয় না। সুপ্রভা যদি কোনো কারণে হঠাৎ মরে যায়, সেই খবর ভাইয়ার কাছে পৌঁছলে সে এসে উকি দিয়ে দেখবে, তারপর নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে বই নিয়ে বসবে। অন্যের বেলাতে সে যেমন উদাসীন, তার নিজের বেলাতেও উদাসীন। প্রচণ্ড জ্বর হলেও কাউকে বলবে না আমার জ্বর। কাঁথা গায়ে দিয়ে চুপচাপ শুয়ে থাকবে। খিদে লাগলে বলবে না আমার খিদে লেগেছে। সবচেয়ে যেটা ভয়ঙ্কর, মুখে হাসি নেই। কত মজার মজার ঘটনা চারপাশে ঘটছে, সে দেখবে কিন্তু হাসবে না। সুপ্রভার প্রায়ই ইচ্ছে করে এমন অদ্ভুত কিছু তাদের সংসারে ঘটুক, যা দেখে ইমন হো হো করে হেসে উঠবে। সেই হো হো হাসির ছবি সে চট করে ক্যামেরায় তুলে ফেলবে। ভাইয়া, সুনামগঞ্জের পাগলা পীর সাহেবের কথা তোমার বিশ্বাস হয়? তার কোন কথা? ওই যে সে মারকে বলে গেল বাবা বেঁচে আছেন, তোমার যেদিন বিয়ে হবে সেই দিন ফিরে আসবেন। না, পীররা এই জাতীয় কথা সবসময় বলে। দিন তারিখ মিলিয়ে বলে না। তারা বলে ফিরে আসবে, কবে আসবে তা বলে না। পাগলা পীর সাহেব কিন্তু কবে ফিরবেন তা বলেছেন। এই পীর অন্যদের চেয়ে বোকা। আমার কেন জানি মনে হয় পীর সাহেবের কথা সত্যি হবে। তোমার যেদিন বিয়ে হবে সেদিন বাবা সত্যি সত্যি উপস্থিত হবেন।
উপস্থিত হলে তো ভালোই। সুপ্রভা খানিকক্ষণ ইতস্তত করে বলল, সবচেয়ে ভালো হয় তুমি যদি এখন বিয়ে করে ফেলো। বাবাকে আমরা তাহলে তাড়াতাড়ি পেয়ে যাব। তুমি যত দেরিতে বিয়ে করবে বাবাকে তত দেরিতে পাবো। ইমন তার বোনের দিকে তাকালো, কিছু বলল না। তার তাকানো দেখে বোঝা যাচ্ছে প্রসঙ্গটা তার মনে ধরছে না। সুপ্রভা অন্য প্রসঙ্গে চলে গেল। চোখ মুখ গম্ভীর করে বলল, শোভন ভাইয়ারা কি রাতে মাঝে মধ্যে আসে? না। আমার সঙ্গে একদিন দেখা হয়েছিল। আমি রিক্সা পাচ্ছিলাম না, রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি লাল রঙের একটা গাড়ি এসে একেবারে আমার গা ঘেঁষে থেমেছে। প্রথম তো আমি ভয়ই পেয়ে গেলাম। তারপর দেখি পিছনের সিটে টোকন ভাইয়া আর শোভন ভাইয়া। আমাকে দেখেই শোভন ভাই দিলেন এক ধমক, এখানে দাঁড়িয়ে আছিস কেন? শোভন ভাইয়ার কী যে স্বভাব, এমন ঠান্ডা মানুষ অথচ ধমক ছাড়া কথা বলতে পারে না। আমি বললাম, রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। তারপর বললাম, শোভন ভাইয়া তোমার সাথে যখন গাড়ি আছে তখন গাড়ি করে আমাকে নামিয়ে দাও। শোভন ভাইয়া বললেন, আমার ঠেকা পড়েছে, বলেই হুশ করে গাড়ি নিয়ে চলে গেলেন। দুজনই দাড়ি রেখেছে, মুখ ভর্তি দাড়ি, দেখে চেনাই যায় না। চেহারা একদম বদলে গেছে। ছেলেদের কত মজা, ইচ্ছে করলেই দাড়ি রেখে তারা চেহারা বদলে ফেলতে পারে। আমরা মেয়েরা সেটা পারি না, ঠিক না ভাইয়া? মেয়েদেরও দাড়িগোপ গজানোর সিস্টেম থাকলে ভালো হতো, হতো না ভাইয়া? কি জানি, বুঝতে পারছি না। আমার কথা শুনতে কি তোমার বিরক্ত লাগছে? না। তাহলে এরকম বিরক্ত বিরক্ত ভাব করে বসে আছো কেন? ইমন জবাব দিল না। সুপ্রভা তার সঙ্গে প্রচুর কথা বলে। ইমনের ইচ্ছা করে কথা বলতে, কেন জানি বলা হয় না। সে শুধু শুনেই যায়। সুপ্রভার কপালে ব্যান্ডেজ, কিভাবে ব্যথা পেল জানতে ইচ্ছে করছে, কিন্তু জানার জন্য প্রশ্ন করতে ইচ্ছে করছে না। ইমন যখন ঠিক করলো এখন সে জানতে চাইবে, তখনই সুপ্রভা চলে গেল। ইমনের মনে হলো ভালোই হয়েছে, প্রশ্ন করতে হলো না। রাতে সুপ্রভা মার সঙ্গে ঘুমোতে এলো। বালিশ নিয়ে সে ঝুপ করে বিছানায় পড়ে গেল। পড়ার সময় শব্দ একটু বেশি হলো। আতঙ্কে সুপ্রভা কিছুক্ষণ চুপ করে রইল। এই বোধহয় মা একটা ধমক দিলেন। সুরাইয়া ধমক দিলেন না, বরং উল্টোটা হলো। স্বাভাবিক গলায় বললেন, সুপ্রভা আয় চুল বেঁধে দেই। রাতে টান টান করে চুল বেঁধে না দিলে চুল বড় হয় না। সুপ্রভা মার কাছে চুল বাঁধতে গেল। মার মেজাজ এখন মনে হচ্ছে ভালো। এই ভালোটা কতক্ষণ থাকবে বলা যায় না। এমন কোনো যন্ত্রপাতি যদি থাকতো যা আগে ভাগে মেজাজের খবর জানায় তাহলে খুব ভালো হতো। যন্ত্রটা সুপ্রভা ফিট করে রাখত। যন্ত্র আগে ভাগে ওয়ার্নিং দিচ্ছে, 4 নম্বর দূরবর্তী বিপদ সংকেত, সাবধানে কথা বলতে হবে, সামনে না যাওয়াই ভালো, দূরে দূরে থাকুন। 10 নম্বর মহা বিপদ সংকেত, আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিন, মৃত্যুর কাছে কিংবা বড় মামার কাছে চলে যান। সুপ্রভা, কি মা? এখন থেকে রাতে আমার সঙ্গে ঘুমোবি। সুপ্রভার মুখ শুকিয়ে গেল। মা পিছন থেকে চুল আঁচড়াচ্ছেন বলে শুকনো মুখ দেখতে পেলেন না। সুপ্রভার নকল খুশি খুশি গলায় বলল, আচ্ছা। একা ঘুমোলে হঠাৎ হঠাৎ খুব ভয় লাগে, পরশুরাতে খুব ভয় পেয়েছি। সুপ্রভা কিছু বলল না। মা কেন ভয় পেয়েছেন জানতে ইচ্ছে করছে না। টান টান করে বেনি বাঁধছেন, তার কষ্ট হচ্ছে, কিন্তু মুখে বলতে পারছে না। পরশুরাতে কি হয়েছে শোন? হঠাৎ ঘুম ভাঙল, শুনি বৃষ্টি হচ্ছে। মাথার কাছে জানালা দিয়ে হাওয়া আসছে, বৃষ্টির ছাটও আসছে। ভাবলাম উঠে গিয়ে জানালা বন্ধ করি। উঠতে ইচ্ছা করছিল না। তখন ভাবলাম তোর বাবাকে বলি জানলা বন্ধ করতে। সুপ্রভা বিস্মিত হয়ে বলল, বাবাকে বলি মানে? বাবা কোথায়? এটাই তো কথা। আমি পরিষ্কার দেখছি তোর বাবা উল্টো দিকে মুখ করে আমার পাশে ঘুমিয়ে আছে। সবসময় যেভাবে ঘুমায় সেইভাবে ঘুমোচ্ছে। বালিশ থেকে মাথা নেমে গেছে, হাঁটু চলে এসেছে বুকের কাছে, চাদরটা কোমর পর্যন্ত দেয়া। সব কিছু এত পরিষ্কার যে বাস্তব এত পরিষ্কার না। তোর বাবা যে হারিয়ে গেছে তার কোনো খোঁজ নেই, এইসব কিছুই তখন আমার মনে নেই। আমি হাত বাড়িয়ে তাকে ডাকতে যাব, তখন বজ্রপাত হলো। আমি চমকে উঠলাম। হঠাৎ মনে পড়ল, আরে তাই তো, তোর বাবাকে এখন দেখব কেন? তখন কিছু দেখি নাই, বিছানা খালি। প্রচণ্ড ভয় পেয়েছিলাম। ভয় পাবারই কথা, আমার তো শুনেই ভয় লাগছে, বুক ধকধক করছে। সুরাইয়া সহজ গলায় বললেন, বিছানায় তোর বাবাকে শুয়ে থাকতে দেখা নতুন কিছু না, আমি প্রায়ই দেখি। কি বলছো তুমি? তোর যখন 2 মাস বয়স তখন পরপর কয়েক রাত দেখেছি।
সুপ্রভা মনে মনে বলল, মা তোমার মাথা খারাপ, পুরোপুরি খারাপ। রাতে তোমার সঙ্গে ঘুমোতে এই জন্য আমার ভয় লাগে। কোনো একদিন তুমি হয়তো আমাকে ভূত মনে করে গলা টিপে ধরবে। কোনো পীর ফকিরের কাছ থেকে তোমার জন্য তাবিজ আনা উচিত, কিংবা ডাক্তার দিয়ে চিকিৎসা করানো উচিত। ছেলে পাগলের চেয়ে মেয়ে পাগল ভয়ঙ্কর। সুপ্রভার স্কুলের আশেপাশে একটা মেয়ে পাগল থাকে। সে প্রায়ই হাতে একটা থান ইট নিয়ে মানুষজনকে তাড়া করে। সুপ্রভা আর মিনা একদিন স্কুল ছুটির পর আসছিল। পাগলিটা হঠাৎ থান ইট তাদের হাতে তাড়া করলো। সুপ্রভা একসময় হুমড়ি খেয়ে পড়ে গেল। কি আশ্চর্য কাণ্ড! পাগলিটা এসে তাকে টেনে তুলে গম্ভীর গলায় বলল, সাবধানে চলবি। বলেই সে ইট হাতে তাড়া করতে লাগলো মিনাকে। তার মা পাগল হয়ে গেলে কি এই রকম কাণ্ড কারখানা করবে? থান ইট নিয়ে তাড়া করবে তাকে আর ভাইয়াকে? কি ভয়ঙ্কর! সুপ্রভা। জি মা। তোর নাম তোর বাবার রাখা, এটা কি জানিস? বাবা কিভাবে রাখবেন? আমার জন্মই তো হলো তার নিখোঁজ হবার পর। ইমন যখন আমার পেটে, তখন তোর বাবার ধারণা হলো আমার মেয়ে হবে। সেই মেয়ের নাম কি রাখা হবে তার জন্য সে অস্থির হয়ে পড়ল। অফিস থেকে প্রতিদিনই একটা দুটা নাম নিয়ে ফেরে। রাতে ঘুমোতে যাবার সময় বলে, এই নামটা তোমার কেমন লাগে? আমি শুধু হাসি। হাসো কেন? তোর বাবার কাণ্ড দেখে হাসি। এরকম গম্ভীর মানুষ, অথচ ভিতরে ভিতরে ছেলে মানুষ। শেষটায় নাম ঠিক করলো সুপ্রভা। আমার সুরাইয়া থেকে সু নিয়ে সুপ্রভা। সুপ্রভা হাই তুলতে তুলতে বলল, তোমার সুরাইয়া থেকে সু নিয়ে আর বাবার হাসানুজ্জামানের হা নিয়ে সুহা নাম রাখলে ভালো হতো, নতুন ধরনের হতো। সুহার কি কোনো অর্থ আছে নাকি? তাহলে হাসু। হাসুর অর্থ আছে যে হাসে, আর আমি তো সেরকমই, সবসময় হাসি। তুই সবসময় হাসিস? স্কুলে আমার নাম কি জানো মা? আমার নাম মিস এলজি। এলজি মানে? এলজি হলো লাফিং গ্যাসের সংক্ষেপ। আমাদের ক্লাসের আরেকটা মেয়ে আছে, তার নাম মিস এইস গেম। এইসএম মানে কি? এইসএম মানে হনুমানমুখী। ওর মুখটা দেখতে হনুমানের মতো। তোরা কি স্কুলে পড়াশোনা বাদ দিয়ে সবসময় ঠাট্টা ফাজলামি করিস? সুরাইয়ের গলা কেমন যেন কঠিন হয়ে আসছে। কথাবার্তা আর চালানো ঠিক হবে না। বিপদ মাপার যন্ত্রটা একটু পরপর লাল বাতি জ্বলছে। বিপদ মাপার যন্ত্র বলছে, 2 নাম্বার সতর্ক সংকেত, ঘুমিয়ে পড়ার ভান করো। সুপ্রভা ঘুমের ভান করলো। ভারী নিঃশ্বাস ফেলা শুরু করলো। ঘুমের ভান সে খুব ভালো করতে পারে। ঘুমের মধ্যে মানুষ যেমন বিড়বিড় করে কথা বলে, সে তাও পারে। মনে হলো বড় হলে সে খুব নামকরা অভিনেত্রী হবে। দরজায় খুটখুট শব্দ। ইমন ঘুমিয়ে পড়েছিল। খুটখুট শব্দে ঘুম ভাঙল। দরজার ওপাশ থেকে টোকনের গলা শোনা গেল, ইমন দরজা খোল। রাত 2টা না বাজতেই ঘুমিয়ে পড়লি পরীক্ষার ফার্স্ট সেকেন্ড হবি কিভাবে? ইমন দরজা খুলল। 2 ভাই হাসি মুখে দাঁড়িয়ে, কাউকেই চেনা যাচ্ছে না। মাথার চুল প্রায় কদম ছাট করা, দুজনেই দাড়ি রেখেছে, গোঁফ রেখেছে। শোভন বলল, চিনতে পারছিস? আমরাই আমাদের চিনি না, তুই চিনবি কিভাবে? যা ফ্রিজ খুলে দেখ খাবার টাবার কিছু আছে কিনা, খিদেই জীবন যাচ্ছে। ইমন বলল, রাতে থাকবে? শোভন বলল, এখনও বুঝতে পারছি না, হেভি একটা গোসল দেব। 7 দিন গোসল করিনি, গা থেকে পাঠার গন্ধ আসছে। কাছে আয়, শুকে দেখ। শোভন হাসছে, তার সঙ্গে টোকনও হাসছে। ইমনেরও খুব মজা লাগছে। ইমনের মনে হচ্ছে এই 2 ভাই তো আসলে খুব সুখেই আছে। মনের সুখে ঘুরে বেড়াচ্ছে, যা ইচ্ছে করতে হয় করছে। এই দাড়ি রেখে ফেলছে, এই মাথা কামিয়ে ফেলছে। ঘর বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই। ফ্রিজে বাসি খাবার যা পাওয়া যাচ্ছে তাই খাবে। ইচ্ছে হলে ঘুমোবে, ইচ্ছে না হলে রাতেই চলে যাবে। শোভন বাথরুমে ঢুকে পড়েছে। বাথরুমের দরজা খোলা, শাওয়ার ফুল স্পিডে ছেড়েছে, ঝড়ের মতো শব্দ হচ্ছে। ইমনের দায়িত্ব ফ্রিজ থেকে খাবার আনা। ইমন যাচ্ছে না, কারণ শোভন যখন বাথরুমে গোসল করে তখন ইমন বাথরুমের আশেপাশে থাকতে খুব পছন্দ করে। শোভনের স্বভাব হচ্ছে গায়ে পানি ঢালতে ঢালতে গান করা। কোনো গানই সে পুরোটা জানে না, 2 লাইন 4 লাইনের গান। এই 1 লাইনের রবীন্দ্রসঙ্গীত, কুসুমে কুসুমে চরণ চিহ্ন, তারপরে হিন্দি, বাচুপানকে দিন ভুলা না দে না। ইমনের ধারণা বাংলাদেশে শোভন ভাইয়ার চেয়ে ভালো গানের গলা আর কারণ নেই। শোভন বাথরুম থেকে চেঁচিয়ে বলল, ইমন তোকে না খাবারের ব্যবস্থা করতে বললাম, তুই দাঁড়িয়ে আছিস কেন? যাচ্ছি, ওই গানটা গাও না। কোনটা? বাকের ভাইয়ের গানটা, হাওয়া মে উঠতা যায়,
কথা ভুলে গেছি, তোকে যা করতে বলছি কর। যদি দেখিস ফ্রিজে কিচ্ছু নেই তাহলে কাঁচা ডিম নিয়ে আসবি। কাঁচা ডিম লবণ দিয়ে খেতে মারাত্মক টেস্ট। ইমন তবুও যাচ্ছে না। শোভন ভাইয়া বাকের ভাইয়ের গানের 1-2 লাইন অবশ্যই গাইবে, তারপর সে যাবে। শোভন শীষ দিতে দিতে হাওয়া মেয়ে উঠতা যায় গানটা ধরল। ইমনের রীতিমতো ঈর্ষা হচ্ছে। কাউকে কাউকে আল্লাহ এত ক্ষমতা দিয়ে পাঠান কেন? ফ্রিজে অনেক খাবার ছিল। সকালের নাস্তা খিচুড়ি রাতেই রেঁধে ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়েছে। খিচুড়ির সঙ্গে গোশত জমে শক্ত হয়ে আছে। 2 ভাই তাই খুব তৃপ্তি করে খেলো। ইমন বলল, তোমরা কি আজ রাতেই চলে যাবে? টোকন হ্যাঁ সূচক মাথা নাড়ল। শোভন বলল, তোর কাছে একটা জিনিস রেখে যাব, কাপড় দিয়ে মোড়ানো। খবরদার খুলে দেখবি না ভিতরে কি আছে, সাবধানে রাখবি। ইমন বলল, আচ্ছা। ইউনিভার্সিটিতে তোর কোনো সমস্যা হচ্ছে না তো? কি সমস্যা? ইউনিভার্সিটিটা হয়েছে রাজনীতির আখড়া। এ ওকে মারছে, ও তাকে ধমকাচ্ছে। তোকে যদি কেউ কিছু বলে আমাদের বলিস, ভুঁড়ি গালিয়ে পেটের ফোটকা করে বের করে ফেলব। ইমন হাসছে। শোভন বিরক্ত গলায় বলল, হাসছিস কেন? ইমন বলল, মানুষের ফোটকা থাকে না, ফোটকা থাকে মাছের। শোভন বলল, নারী ভুঁড়ি এবং ফোটকা একই জিনিস। খাওয়া শেষ করে 2 ভাই রাত 3টার দিকে চলে গেল। বাকি রাতটা ইমনের ঘুম হলো না। তার বারবার মনে হলো সে একটা ভুল করেছে, তারও উচিত ছিল এই দুজনের সঙ্গে চলে যাওয়া। অনেকক্ষণ ধরে টেলিফোন বাজছে। মিতু টেলিফোনের পাশে ভুরু কুঁচকে আছে। ক্রিং ক্রিং শব্দটা থামলে তার ভুরু মসৃণ হবে। যে টেলিফোন করেছে সে একসময় বিরক্ত হয়ে হাল ছেড়ে দেবে, মিতুর তাই ধারণা। ইদানিং খুব আজে বাজে কল আসছে। কথাবার্তার ধরন থেকে মনে হয় 9-10-এর ছাত্র। কুৎসিত বাক্য মুখে ঠিকমতো আসছে না, আবার বলার ইচ্ছাও আছে। মিতুর ধারণা 4-5 জনের একটা দল আছে। কুৎসিত কথা একজন বলে, অন্যরা হাতে মুখে চাপা দিয়ে খিকখিক করে হাসে। যেমন একজন বলল, আচ্ছা আপা 36, তারপর শুরু হলো খিকখিক হাসি। এই জাতীয় একটা বাক্যই সারাদিনের জন্য মেজাজ খারাপ হয়ে থাকে। মিতু প্রতিজ্ঞা করেছিল সে টেলিফোন ধরবে না। আজ যে টেলিফোন করেছে তার ধৈর্য অসীম। সে বিরক্ত হয়ে লাইন কেটে দিচ্ছে না, ধরেই আছে। কিছুক্ষণ বিরতি নেয়, আবার করে। মিতু শেষটায় চোখ মুখ কঠিন করে রিসিভার হাতে নিল। ওপাশ থেকে মিষ্টি এবং কোমল গলায় একটি মেয়ে বলল, এটা কি ইমন ভাইয়াদের বাড়ি? মিতু বলল, হ্যাঁ। আপনি কে? আমি ইমনের বড় বোন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইমন ভাইয়া কি বাসায় আছে? তুমি একটু ধরে থাকো, আমি দেখছি ও আছে কি না। তোমার নাম কি? নবনী। নবনী বললেই সে তোমাকে চিনবে? জি। আচ্ছা তুমি ধরে থাকো। মিতু ইমনের ঘরে ঢুকলো। ইমন পড়ছিল। মিতুকে দেখে শুধু তাকালো, কিছু বলল না। মিতু বলল, দিনের বেলা দরজা জানলা বন্ধ করে তুই পড়িস কীভাবে? অন্ধকারে চোখের 12টা বাজবে। ইমন কিছু বলল না। প্রশ্ন না করলে সে জবাব দেয় না। এখনও তাকে কোনো প্রশ্ন করা হয়নি। মিতু বলল, চা খাবি? ইমনের চা খাবার কোনো ইচ্ছে নেই, তবু সে হ্যাঁ সূচক মাথা নাড়ল। ইমন লক্ষ্য করেছে সে চা খেতে চাইলেই মিতু ট্রেতে করে 2 কাপ চা নিয়ে আসে। ইমনকে 1 কাপ দিয়ে নিজে 1 কাপ নেয়। চা খাবার সময়টা পা দুলিয়ে দুলিয়ে গল্প করে। মিতুর সেই গল্পগুলো হয় খুব মজার। চা খেতে ইচ্ছে না হলেও শুধুমাত্র গল্প শোনার লোভে ইমন চা খেতে চায়। মিতু আবার এসে টেলিফোন ধরল। হ্যালো নবনী। জি আপা। ইমন তো বাসায় নেই, মনে হয় সেলুনে চুল কাটাতে গেছে। ও আচ্ছা, তাকে কি কিছু বলতে হবে? জি না, কিছু বলতে হবে না। নবনী নামের একটা মেয়ে টেলিফোন করেছিল, এটা বলবো নাকি কিছুই বলবো না? আচ্ছা বলতে পারেন। আমি কি বলবো তোমাকে টেলিফোন করতে? জি না, দরকার নেই। তবু সে হয়তো তোমাকে টেলিফোন করতে চাইবে, তখন কি নিষেধ করব? জি না, নিষেধ করার দরকার নেই। ও কি তোমার টেলিফোন নাম্বার জানে? আমি একবার কাগজে লিখে দিয়েছিলাম। এক কাজ করতে পারো, আমাকে টেলিফোন নাম্বার দিতে পারো। ও যদি আগের নাম্বার ভুলে গিয়ে থাকে আমি দিতে পারবো। তুমি বলো, আমি লিখে নিচ্ছি। আর আমার নিজেরও টেলিফোনে কথা বলতে ভালো লাগে, মাঝে মাঝে আমিও কথা বলতে পারি। আশ্চর্য তো, আপনার সঙ্গে আমার খুব মিল। সামনাসামনি কথা বলতে আমার ভালো লাগে না, টেলিফোনে কথা বলতে ভালো লাগে। তাহলে তুমি নিশ্চয়ই খুব রূপবতী। একমাত্র রূপবতীরই সামনাসামনি কথা বলতে ভালো লাগে না। আপা আমি খুব রূপবতী না, মোটামুটি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10, এবার এসএসসি দেব। ইমনের সঙ্গে পরিচয় হলো কিভাবে? উনি তো আমার স্যার, সপ্তাহে 3 দিন আমাকে অঙ্ক করান।
ও আচ্ছা, ইমন আমাদের কিছু বলেনি। স্যারকে ভাইয়া ডাকো। স্যার বলতে ভালো লাগে না, এই জন্য ভাইয়া ডাকি। আপা, টেলিফোন নাম্বারটা লিখে রাখুন, আমি এক্ষুনি টেলিফোন ছেড়ে দিতে হবে। মা আসবে, আমি সারাক্ষণ টেলিফোনে কথা বলি তো, এটা মার খুব অপছন্দ। নবনী টেলিফোন নাম্বার বলল, মিতু লিখে রাখল না। টেলিফোন নাম্বার মনে রাখার ব্যাপারে তার ভালো দক্ষতা আছে। একবার কোনো নাম্বার শুনলে তার সারা জীবন মনে থাকে। পড়াশোনা তেমন মনে থাকে না। মিতুর ধারণা টেলিফোন অপারেটরের চাকরি সে খুব ভালো করবে। মিতু 2 কাপ চা নিয়ে ইমনের ঘরে ঢুকলো। চায়ের কাপ ইমনের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, তারপর তোর খবর কি? ইমন বলল, ভালো। কেমন ভালো? মোটামুটি না খুব ভালো? ইমন কিছু বলল না। মিতুর সঙ্গে সে খুব বেশি কথাবার্তায় যায় না। মেয়েটাকে তার একটু ভয় ভয় লাগে। তার সবসময় মনে হয় এই মেয়েটার সামনে যেই দাঁড়ায় তার সব রহস্য ফাঁস হয়ে পড়ে। মিতু কিছু বিশেষ ক্ষমতায় মনের সব কথা বুঝে ফেলে। ইমন সাহেব। তুই কি প্রাইভেট টিউশনি করিস নাকি? কাউকে তো কিছু বলিসনি। বলার কি আছে? তাও ঠিক, বলার কি আছে। কত টাকা দেয়? 1000 টাকা। মাত্র? 1000 টাকা মাত্র হবে কেন? আমার কাছে তো মাত্র বলেই মনে হচ্ছে। তোর মতো ব্রিলিয়ান্ট একজন ছাত্র বাসায় গিয়ে পড়াচ্ছিস, ওরা কি নাস্তা দেয়? হ্যাঁ দেয়। ভালো নাস্তা? ইমন বলল, এত কথা জিজ্ঞেস করছিস কেন? মিতু সেই প্রশ্নের উত্তর না দিয়ে নিচু গলায় বলল, তোর ছাত্রী দেখতে কেমন? ইমন বলল, দেখতে ভালো। পুতুল পুতুল চেহারা? পুতুল পুতুল চেহারা কিনা আমি জানি না। কোন চেহারাকে পুতুল পুতুল চেহারা বলে? আমার দিকে দেখ, আমার চেহারা পুতুল পুতুল না। আমার মধ্যে কোনো মায়া নেই। আমি হচ্ছি কঠিন একটা মেয়ে। মিতুকে এখন সত্যি কঠিন দেখাচ্ছে। ইমন বিস্মিত হয়ে তাকিয়ে আছে। মিতুর চেহারায় এই হঠাৎ পরিবর্তনের কারণ সে ধরতে পারছে না। মিতু নিজেও বুঝতে পারছে না সে হঠাৎ এমন রেগে যাচ্ছে কেন। নবনী নামের একটা মেয়েকে ইমন পড়ায়, এটাই কি রাগের কারণ? এর মধ্যে রাগের কি আছে? ইমন পড়ার খরচ চালানোর জন্য এটা করতেই পারে, করাটাই স্বাভাবিক। খবরটা গোপন রাখার জন্য কি মিতু রাগ করেছে? তাও তো না। গোপন করা ইমনের স্বভাব। কোনো কিছুই সে বলে না। তার বেশিরভাগ খবর জানা যায় অন্যের মাধ্যমে। ইমন, আজ বিকেলে কি তোর টিউশনি আছে? না। আজ বিকেলে তুই আমার সঙ্গে বনানী মার্কেটে যাবি। আমার এক বান্ধবীর হঠাৎ বিয়ে ঠিক হয়ে গেছে। ওর বিয়ের গিফট কিনব। আজ তো যেতে পারবো না। কেন যেতে পারবি না? আজ বিকেলে আমি আমাদের ক্লাসের এক ছেলের কাছে যাব, ওর সঙ্গে কথা হয়ে আছে। আজ না গিয়ে কাল যাবি? তোর অ্যাপয়েন্টমেন্ট তো আর প্রাইম মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্ট না যে রদবদল করা যাবে না। ওর একটা কম্পিউটার আছে, আমি ওর কম্পিউটারের ল্যাবের কাজগুলো দেখি। আরেকদিন দেখবি, একদিন প্র্যাকটিক্যাল না দেখলে কিছু হয় না। আচ্ছা। মিতু উঠে দাঁড়ালো এবং তীব্র গলায় বলল, তোর যেতে হবে না। ঘর থেকে বের হওয়ার সময় সে এত দ্রুত বের হলো যে দরজায় বাড়ি খেয়ে মাথা ফুলে গেল। অন্য যে কোনো ছেলে হলে পুরা ঘটনার আকস্মিকতায় হক চুকিয়ে যেত। ইমনের বেলায় তার ব্যতিক্রম হলো। সে সঙ্গে সঙ্গে বই নিয়ে বসল। বইয়ে সে ঠিক মন বসাতে পারল না। এই বই এর ফাঁকেই একটা রেজিস্ট্রি চিঠি লুকানো আছে। চিঠিটা গত সপ্তাহে এসেছে। চিঠির হাতের লেখা অপরিচিত, চিঠির ভাষা অশালীন, কিন্তু চিঠিটা যে পাঠিয়েছে সে পরিচিত। চিঠিটার লেখক এই মিতু, এই ব্যাপারে সে 100% নিশ্চিত। চিঠির একটা লাইন হচ্ছে, জানগো তুমি রাস্তা দিয়ে হাঁটার সময় কুঁজো হয়ে হাঁটো কেন? এই লাইনটা বলে দিচ্ছে চিঠি মিতুর লেখা। মিতু তাকে কয়েকবার বলেছে, এই তুই রাস্তা দিয়ে হাঁটার সময় কুঁজো হয়ে হাঁটিস কেন? তোকে দেখলে মনে হয় হান্সব্যাক অফ নটরডাম। আজকের পর্বের এখানেই সমাপ্তি। গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।